পলিটিশিয়ানরা যখন ভেবে নেবে কি কেউ আমার গোলাম আছে, তাহলে তার ডট 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 চলে আসে। যে সিঁড়ি দিয়ে উঠলেন সেই সিঁড়িটাকে ভেঙে দিলেন। আমরা গোলাম না, আমরা পলিটিশিয়ান, পলিটিক্যাল কলিগ হতে পারি। এই রুটি কাপড়া মাকানের গল্প শুধু মুখে গল্প করত। ইনকলাব জিন্দাবাদ, 20% বোনাস দিতে হবে, দুনিয়া কা মজদুর এক হো, এই স্লোগান ছিল। কিন্তু আস্তে আস্তে বাংলা থেকে 34 বছরে প্রায় 56,000 কলকারখানা বন্ধ হয়ে গেল। দুর্নীতি বন্ধ হবে না। জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমাদের বিশেষ নির্বাচনী বুলেটিন। আর আজকে আমরা সরাসরি পৌঁছে গেছি অর্জুন সিংয়ের বাড়িতে। অর্জুন সিং মানেই একটা বিতর্ক, অর্জুন সিং মানেই একটা সাংঘাতিক কিছু, এরকম লোকজন ভাবেন। কিন্তু আমাদের একটা জিনিস ভেবে দেখতে হবে যে অর্জুন সিং কিন্তু প্রথমে একজন এমএলএ, তারপরে উনি দীর্ঘদিন ভাটপাড়া পৌরসভার দায়িত্বে ছিলেন। কিন্তু সেটা নয়, আমরা যদি ভাটপাড়া কেন্দ্রটাকে ধরে আলোচনা করি তাহলে দেখব যে ওনার বাবা, এটা ইউনিক কেন্দ্র জায়গায় যাকে বলা হয়, যে সত্যনারায়ণ সিং এখানকার 3 বারের এমএলএ ভাটপাড়ার। অর্জুন সিং নিজে এখানকার 4 বারের এমএলএ। তারপরে 2019 সালে যে উপনির্বাচন ঘটলো সেইখানে ওনার ছেলে জিতলেন, এবং তারপরে 21 সালেও ভাটপাড়া কিন্তু কার্যত অর্জুন সিংয়ের পরিবারের হাতে রইল। এত দিন ধরে ভাটপাড়াকে কন্ট্রোল করছেন অর্জুন সিং। কিন্তু অর্জুনবাবু, আপনি কোনোদিনও মন্ত্রিসভায় জায়গা পেলেন না, বিধানসভার ক্ষেত্রে বলছি। মমতা ব্যানার্জি দল বা যে কোনো রিজনাল দল, যাদের মাস বেস থাকে, যে পলিটিশিয়ান, তাদেরকে এরা কোনোদিন সঠিক জায়গায় যেতে দেয় না। রিজনাল পার্টি এটা প্রবলেম আছে, এদের সবসময় এরা ফিয়ার সাইকোসিসে ভোগে। তো এরকম হয়, এটাই একটা বড় কারণ আছে, আর কোনো কারণ না। কারণ আপনি একজন দক্ষ শ্রমিক সংগঠক, এটা নতুন করে বলতে হবে না, সারা ভারতবর্ষের মানুষ জানেন। পাট, বিশেষ করে জুট ইন্ডাস্ট্রি নিয়ে আপনার যে গবেষণা, আপনার যে পড়াশুনো, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তো একটা বড় জায়গা আপনার পাওয়া উচিত ছিল। দেবে না, এটা আমরা জানি, যারা পলিটিক্স করি আমরা বুঝি, এটা দেবে না, এই জন্য কোনো আক্ষেপ দেয়নি। ওটা নিয়ে কোনো আমার নেই, কোনো চিন্তা ভাবনাও করি না। দেখুন, আমরা কলিগ হতে পারি, আমরা গোলাম হতে পারি না। প্রবলেম এটাই আছে, এরা গোলাম চায়, আমরা কলিগ চাই। কলিগ জন্য সব কিছু ঠিক আছে। পলিটিশিয়ান কলিগ বানানো উচিত। পলিটিশিয়ানরা যখন ভেবে নেবে কি কেউ আমার গোলাম আছে, তাহলে তার ডট 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 চলে আসে। আচ্ছা, সেই কারণে এই যে ধরুন যে আজকে যে অভিযোগটা, যে অভিমানটা আপনার মুখ দিয়ে বেরিয়ে এলো, সেই অভিমানে কি সেই সময়টা দলটাকে ছেড়ে দিয়েছিলেন, বিজেপিতে চলে গেছিলেন? হ্যাঁ, সেরকমই ছিল। দেখ, প্রথম হলো কি কমিটমেন্ট ফেল করা। যে লোকটা জন্মলগ্ন থেকে ওনারকে মজবুত করার জন্যে লড়াই করেছিল, বামফ্রন্ট মতন একটা অর্গানাইজ দলের বিরুদ্ধে লড়াই করা, যখন জায়গাতে এলেন তখন যে সিঁড়ি দিয়ে উঠলেন সেই সিঁড়িটাকে ভেঙে দিলেন। তো বাট ন্যাচারাল, বললাম না কি আমরা গোলাম না, আমরা পলিটিশিয়ান, পলিটিক্যাল কলিগ হতে পারি। আমরা কলিগ, এটা আমাদের তো সম্মানে লাগে। পলিটিশিয়ানদের মূল কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের, সাধারণ মানুষের রুটি কাপড়া মকান, এ দুটোকে কনফার্ম করা, এ দুটোকে, এই তিনটে যে মূল জায়গা, সেই জায়গাগুলোকে কনফার্ম করা। সেই জায়গায় কি কখনো মনে হয়েছে যে দলটা করতেন সেখানে এই তিনটেকে বাদ দিয়ে বাদ বাকি সব করা হচ্ছে? দেখুন, একটু পশ্চিমবাংলা পলিটিক্সকে আপনাকে ভাবতে হবে। বামফ্রন্ট 34 বছর ছিল। এই রুটি কাপড়া মাকানের গল্প শুধু মুখে গল্প করত। ইনকলাব জিন্দাবাদ, 20% বোনাস দিতে হবে, দুনিয়া কা মজদুর এক হো, এই স্লোগান ছিল। কিন্তু আস্তে আস্তে বাংলাতে 34 বছরে প্রায় 56,000 কলকারখানা বন্ধ হয়ে গেল। তৃণমূল স্লোগান দিয়ে পশ্চিমবাংলা ক্ষমতায় আসলো কি আমরা বাংলায়
উন্নয়ন করব, বাংলায় ইন্ডাস্ট্রি ফিরিয়ে আনবো, আমরা পরিবেশ বানাবো, আমরা সব ঠিক করে দেব। 12 বছর ধরে প্রায় 20,000 উপরে কারখানা শেষ করে দিল, যা বেঁচে ছিল। শেষ তো শেষ করলো, এদের শেষ করা সিপিএম থেকে শেষ করা থেকে একটা আলাদা কায়দা। সিপিএম বন্ধ করিয়ে দিল কারখানা, এখান থেকে পলায়ন শুরু হয়ে গেল। পরিযায়ী শ্রমিক ভারতবর্ষে সব থেকে বেশি বাংলার শ্রমিক বাইরে যায়, আর একটা সময় বিহার থেকে যেত, এখন বাংলা থেকে সবসময় যায়। 1 কোটির উপরে মেশিনের কাজ করে সাউথ ইন্ডিয়াতে, মহারাষ্ট্রে, গুজরাতে 45 লক্ষ সোনা আভূষণের ব্যবসা, যারা স্কিল কারিগর আছে তারা কাজ করে। প্রায় 2 কোটি মানুষ এখান থেকে পলায়ন করে গেছে। ভারতবর্ষের সরকার ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড যখন শুরু করলো, মমতা ব্যানার্জি এটা করতে বাধা দিলেন। একটা সরকার গণতান্ত্রিক দেশে সরকার হিসাবে কাজ না করে, উনি বিজেপিকে জমিদার বলেন। আমি বলছি উনি নিজেকে জমিদারের উপরে রাজা ভাবেন, কি রাজা যেটা বলবে সেটাই ঠিক, বাদবাকি সব বেঠিক। আমি বললে, আমি করলে এটা গণ আন্দোলন, আর অন্য কেউ করলে এটা গুন্ডামি। উনি গণ আন্দোলন করে টাটাকে এখান থেকে তাড়িয়ে দিলেন, উনি গণ আন্দোলন করে নন্দীগ্রামে ওই কেমিক্যাল ফ্যাক্টরি আসতে দিলেন না। কিন্তু আজকে সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না, উনি বলছেন এটা ঘেউ ঘেউ করে। আজকে পুলিশের লোকেরা ডিএ পাচ্ছে না, পুলিশ জেনে ছাড় আছে, কেন পুলিশ লুটে পুটে খাচ্ছে। ওনার সরকারে তো পুলিশ হলো রেজিস্টার্ড গুন্ডা, তোলাবাজি করা, ওই জন্য ওদের ডিএ নিয়ে কোনো প্রভাব নেই। কিন্তু কয়েকশো দিন হয়ে গেল ডিএর জন্যে সরকারি কর্মচারীরা আন্দোলন করছে। সব থেকে যে মারাত্মক হচ্ছে, বাংলায় কোনো প্রায় 5 লক্ষ চাকরি এখন পেন্ডিং আছে। 5 লক্ষ বেড়েও গেছে, এখন কারেন্ট হিসাব আমার কাছে নেই। সেই লোকগুলো চাকরি পাবে আগামী দিন, ভবিষ্যতে যার জেনারেশন, নেক্সট জেনারেশন লেখাপড়া করার পরে চাকরি পাবে, তার তো দি এন্ড হয়ে গেল। এখন তো পুলিশের কন্ট্রাকচুয়াল শুরু হয়ে গেছে, সরকারি কর্মচারীতে বেশিরভাগ কন্ট্রাকচুয়াল লেবার হয়ে গেছে। আপনার যতগুলো সরকারি প্রকল্প আছে সেখানে কন্ট্রাকচুয়াল লেবার, হাসপাতালে কন্ট্রাকচুয়াল হয়ে গেছে। মেশিন পড়ে আছে, সেটাও সরকার মেশিন কোথাও থেকে পাচ্ছে, তাকে চালাবার জন্য কন্ট্রাকচুয়াল আছে। ইভেন দিদিমণি বলছে 7 দিনের মধ্যে নার্স তৈরি করে দেবেন কন্ট্রাকচুয়াল। আশা কর্মীকে পয়সা দিচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাকে উনি পার্টির কাজে লাগাচ্ছেন, বলছেন তুমি পার্টির কাজ না করলে তোমাকে চাকরি চলে যাবে। আইসিডিএস কর্মী, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তার যে টাকাগুলো আসে ওখান থেকে ওর মাইনা হয়, সেখানে তাদেরকে পলিটিক্যাল কাজে লাগাচ্ছেন। আবার আইসিডিএসে রাশন চুরি কী ব্যাপকভাবে হচ্ছে, তার জন্যে আপনি দেখেছেন খাদ্যমন্ত্রীকে জেলে যেতে হয়েছে। 80 কোটি মানুষকে ফ্রি রাশন দিচ্ছেন মোদিজি, উনি বলছেন আমি ফ্রি দিচ্ছি। আবার এই রাশন চুরি করার জন্যে ওনার মন্ত্রীকে জেলে যেতে হচ্ছে। 20,000 কোটি টাকা ওনার উপরে স্ক্যাম আছে, কি উনি বাইরে পাঠিয়ে দিয়েছেন। আবার মিড ডে মিলে উনি কী করলেন, ইলেকশন বন্ধ করে দিলেন হাই স্কুলে। ইলেকশন বন্ধ করে নিজের পার্টির লোককে প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। কিছু অসাধু টিচার আর পার্টি প্রেসিডেন্ট ডিআই মিলে ও মিড ডে মিলে লক্ষ লক্ষ টাকা কেন্দ্র সরকারের যে বরাদ্দ টাকাটা লুট করছে। জামা সেলাই করা, জুতো সাপ্লাই, উনি বলছেন আমি জুতো সাপ্লাই করছি, জামা সাপ্লাই করছি, সাইকেল দিচ্ছি। সাইকেল সাপ্লাই কে করে? সাইকেল সাপ্লাই করে ভাইপো রিলেটিভরা। জামা সাপ্লাই কে করছে? এলাকার এমএলএরা, চেয়ারম্যানের আত্মীয়রা। দুর্নীতি কোন জায়গা নেই? আজকে বালি যে উঠছে, টেন্ডার হচ্ছে, কে টেন্ডার নিচ্ছে খবর নেই। সব পাঞ্জাবের লোকেরা এসে টেন্ডার নিচ্ছে। আমি পাঞ্জাবের লোক নিচ্ছে, তা আমার কিছু কোনো অসুবিধা নেই,
কিন্তু কি বাংলায় কোনো ছেলে কোনো লোক টেন্ডার পাবে না? টেন্ডারে কিভাবে দুর্নীতি হচ্ছে এটা চেক করবেন তো। আগেই ঠিক হচ্ছে কে টেন্ডার পাবে। আপনি ধরুন 4 জন এখানে ডিমান্ড করবে আমি টেন্ডার ফেলবো, দেখাচ্ছেন আপনি গ্লোবাল টেন্ডার হচ্ছে, ই টেন্ডার হচ্ছে। এখনও জানেন পৌরসভাতে ই টেন্ডার থেকে ভালো ভালো কন্ট্রাক্টর কাজ পাবে, তার জন্য না পায়, তার জন্যে 4 লাখের নিচে টেন্ডার করা হয়, যে টেবিল টেন্ডার যাকে বলে, যাতে দুর্নীতি করতে সুবিধা হয়। 50 লাখ টাকার কাজ ভেবে নিয়ে 20টা টেন্ডার হচ্ছে। কোন লেভেলে দুর্নীতি চলে গেছে। এখন কি আছে, যেহেতু উপর লেভেলে দুর্নীতি হয়ে গেছে, নিচে লেভেলের লোক কথা শুনছে না, ও উপর থেকে কিছু বললে ওরা বলে তুমি চুরি করছো, আমি চুরি করবো না। তা লেভেল কোন জায়গা পৌঁছে গেছে পশ্চিমবাংলা, যদি এক একটা পয়েন্ট ধরে কথা বলা যায় সকাল থেকে বিকাল হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হবে না। যখন দলে ছিলেন তখন কি দুর্নীতি কি করে বলবেন, কাকে বলবেন, যাকে বলবেন সেই তো করছে। বললেই আপনার গলা কেটে দেওয়া হচ্ছে, আপনার চাকরি চলে যাবে। অথচ বলা হয় শিল্পাঞ্চলে যত গুন্ডামি বদমাইশি রাজানি হয় সবকিছু নাকি অর্জুন সিং করেন। হ্যাঁ, তো তাহলে অ্যারেস্ট করছেন না কেন? কোনো সরকারি, পশ্চিমবাংলা সবসময় সরকারি দলের সঙ্গে গুন্ডা থাকে, আমরা কি সরকারি দল আছি না? আমি তো গুন্ডার বিরুদ্ধে লড়াই করার জন্য রোজ রোজ বলছি। সিপি অফিস, ব্যারাকপুর সিপি অফিসের 200 মিটার দূরে একটা সোনা ব্যবসায়ী ছেলে খুন হলো, আমি তার প্রতিবাদ করলাম, তার জন্য পুলিশ কমিশনার মমতা ব্যানার্জির কাছে কমপ্লেন করছে। কেন? যে লোকটা ডাকাতি করলো, খুন করলো, সে ওখানকার একটা কাউন্সিলর বাড়ি থেকে বেরিয়ে এটা খুন করেছিল, লুট করেছিল, ঘর খালি করাবার জন্য এটা ওর উপরে এটা করা হয়েছিল। তো এখানে কোন পলিটিক্যাল লোক যে সরকারে থাকবে না তার সঙ্গে গুন্ডা থাকবে? আপনি নিজে খুঁজে দেন তো। আপনি তো এলাকার একজন রিনাউন্ড, আপনারা নিউজ চ্যানেল চালাচ্ছেন, পোর্টাল নিউজ চ্যানেল, আপনি বলুন তো ডানলপ থেকে বীজপুর অবধি কোন গুন্ডা বিজেপির সঙ্গে আছে? একটা গুন্ডার নাম দিয়ে দিন যে বিজেপির সঙ্গে আছে। আমি আপনাকে প্রত্যেক এলাকার সব গুন্ডা বলবো কোন কোন নেতার সঙ্গে তার ছবি আছে, তার বাড়িতে যায়, তার বডিগার্ড আছে, তার সঙ্গে ঘুরে, তার সঙ্গে বুথ লুট, তার জন্য বুথ লুট করেছে, তার জন্য পঞ্চায়েত লুট করার জন্য যায়। আপনারা আপনাদের চ্যানেলে তো দেখা যায়, আপনারাও তো দেখিয়েছেন। তাহলে অর্জুন সিং এর সঙ্গে বিজেপির সঙ্গে গুন্ডা কি করে থাকবে? কিন্তু সবাই যে কথা সবসময় বলা হয়, সবার আমরা পেপার খুললেই দেখতে পাই বিভিন্ন নেতারা বলে থাকছেন যে অর্জুন সিং মানেই মানি অ্যান্ড মাসেল। না, আপনি কি কোন নেতা বলছে ছেড়ে দিন, পাবলিক কোন বলছে, আপনি কি বলছেন? নেতা তো আমার বিরোধী আমার ভালো বলবে নাকি? আপনি একটা সার্ভে করে আমাকে একটা নাম বলুন যে বিজেপির সঙ্গে কোনো গুন্ডা থাকে। এখানে ছেড়ে দিন, পুরো বাংলায় একটা নাম বলুন। ব্যারাকপুর ছেড়ে দিন, পুরো বাংলা আমি একটা নাম চাইছি আপনার থেকে যে এই গুন্ডা আপনার সঙ্গে থাকে, বিজেপির সঙ্গে থাকে, একটা আমাকে নাম বলুন। গত বছর আপনার যে মার্জিন ছিল সেই মার্জিনটা খুব যে একেবারে বিরাট ব্যাপার এরকম নয়, সেটা 19 দিনে 19,000 ভোটে মার্জিন খারাপ না। দেখা যাচ্ছে যে আপনার 1.25%। আমি কি বললাম, 19 দিনে ভোট লড়ে সরকারের মমতা ব্যানার্জিকে 5খানা মিটিং করতে হয়েছিল, অভিষেক ব্যানার্জিকে 6খানা পদযাত্রা করতে হয়েছিল, 9খানা IPS IAS-কে লাগিয়ে সমস্ত এলাকা সারা পশ্চিমবাংলা গুন্ডা আর পুলিশকে নিয়ে এসে ভোট করিয়ে হারিয়ে দিলাম। এবার তো লক্ষ দিকে ভোটে হারাবো। এবার যেহেতু সময়টা বেশি পেয়েছেন। সময়ের জন্য না, দেখুন 5 বছরে কাজ করার যে মানুষের কাজ করা তার প্রতিফলন আছে। আর যে আমার বিরোধী আছে ও মানুষের কারণে পার্টিরই কাজ করে। শুনি নাকি সারাদিন আমডাঙ্গায় পড়ে থাকে। আমি সে বলছি না, আমি বলছি কি ও 5 বছর মানুষের কাজ তো ছেড়ে দিন, পার্টির লোকের কোনো কাজ করেন। সেই ক্ষেত্রে কি বলতে হবে যে একমাত্র মাইনরিটি ভোটের দিকেই এই মুহূর্তে আপনার মাইনরিটিরাও তৃণমূলের কাছে নেই, তারাও বুঝে গেছে কি এরা ইউজ অ্যান্ড থ্রো আছে। পার্থভূমিকে সবাই চেনে। দেখুন সারা বাংলা আলাদা ভোট হবে, এখানে ব্যারাকপুরে আলাদা ভোট হবে, এখানকার ভোট আলাদা আছে। এখানকার মাইনরিটি মেজরিটি সব পার্থভূমিকের বিরুদ্ধে আছে, ওর সঙ্গে একজনই আছে পুলিশ আর গুন্ডা, বাদ বাকি কেউ নেই। তাহলে আপনি জয়ের পক্ষে কতটা 200%।
এখানে কিন্তু আপনার সিপিএম এবার রীতি ভেঙে প্রার্থী দিয়েছে। যে দাঁড়াতে পারে, যে কোনো লোক দাঁড়াতে পারে। আপনি আমি তো বহুত ছোট লোক, আমি আমার এলাকার বাইরে রাজনীতি আমার করার ইচ্ছাও থাকে না। এখানে 50 বছর আমার রাজনৈতিক পরিবার, কেউ বাইরে থেকে আসতেই পারে, লড়তেই পারে, সে তার জন্য তাকে আমি স্বাগত জানাই। কিন্তু ব্যারাকপুরকে দুজনই চিনে, এক তড়িৎ তোপদার, এক তড়িৎ তোপদার, এক অর্জুন সিং। 19 বছর উনি এখানে করেছেন, দেখেছেন, পপুলারিটি ছিল, লোক কাছে গিয়েছেন। তারপরে যদি চিনে কই গলি গলি, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, আমি চিনি। এটা আমি ওনার থেকে শিখেছি যে উনি কী ধরনের রাজনীতি করে 19 বছর লোকসভায় উনি জিতেছিলেন। এরকম একটা কথা শোনা যায় যে অর্জুন সিংকে সবসময় তড়িৎ তোপদার একটা আলাদা জায়গা দেয়। দেখুন, যারা পলিটিশিয়ান থাকবে তারা যদি অপোনেন্টও থাকে তাকে গুরুত্ব দেয়, আর যারা তোলাবাজ গুন্ডা থাকবে সে কেন দেবে? যাদের সবসময় ভয় থাকবে কি আমার সিট চলে যাবে, যারা পলিটিশিয়ান থাকবে তারা যারা অপোজিশনে থাকে তাদের সবাইকে গুরুত্ব দেয়। পার্থ ভৌমিক না দেবদূত ঘোষ, কাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, সিপিএম না তৃণমূল? দেখুন, আমার এখানে কাউকে গুরুত্ব দেওয়া দরকার নেই। আমি এখানকার মানুষকে গুরুত্ব দিই। এরা তো সব আয়রাম গায়রাম আছে, কবে আসবে, কবে লুকিয়ে যাবে, কবে লুটপাট করবে। এরা ওই লুটপাট করার জন্য আছে এখানে। দেখুন, আমি পলিটিক্স করি, আমার কোনো ইনকামিং নেই, আমার সব আউটগোয়িং আছে। পলিটিক্স থেকে আমি রোজগার করি না। আমার রোজগার, ব্যবসা বাণিজ্য নিশ্চয়ই আমার আছে, কিন্তু পলিটিক্সকে সামনে রেখে রোজগার করা এ আমার কালচারের মধ্যে পড়ে না। এটা পার্থ ভৌমিক ভালো করে বুঝে। পার্থ ভৌমিক জানে, তৃণমূলে তৎকাল তৃণমূলের নেতা, তো এই জন্য ভালো। তৎকাল তৃণমূল, হ্যাঁ, ওই যারা 11-র পরে তৃণমূল। আচ্ছা, সবশেষে একটা কোয়েশ্চেন করবো। 4 তারিখ কি আমরা এখানে আসবো আপনার জয় সেলিব্রেট করতে? 4 তারিখ তো অনেক দেরি, 20 তারিখে আপনি জয় সেলিব্রেশন করতে পারেন। আগেবারও আমি ভোটের দিনই জয় সেলিব্রেশন করে নিয়েছিলাম, এবারও করে নেব। আপনি আসবেন, আপনাকে মিষ্টি খাওয়া। আমরা একটা জিনিস স্পষ্টতই বুঝতে পারলাম যে দীর্ঘদিনের একটা খুব, যে হিসেবটা অনেকেই করেন না, যে এত বছর ধরে ভাটপাড়াকে নিজের জায়গা দখলে রেখে আজ পর্যন্ত রাজ্য মন্ত্রিসভায় কোনোদিনও গুরুত্ব পেলেন না। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে থেকে ভালোতে এবং মন্দতে গুরুত্ব পেলেন না। সেই গুরুত্ব না পাওয়ার এতে একটা ক্ষোভ জন্মায়। সেই ক্ষোভ থেকে অর্জুন সিং দলত্যাগ করেছিলেন। পরবর্তীতে কিন্তু আমি রিপিট করলাম না, কারণ বিভিন্ন চ্যানেলে উনি এই কথাটাই বলেছিলেন যে আমি জানতাম যে আমাকে টিকিট দেওয়া হবে না, এবং এটাও আমি জানতাম যে আমাকে বিজেপি টিকিট দেবে। এই কথাগুলো আমরা ওনার থেকে আবার রিপিট শুনলাম, কিন্তু এটা ঘটনা। এবং আজকে যেটা শুনলাম যে 20 তারিখেই নাকি আমরা এখানে এসে উনি ওনার জয় ডিক্লেয়ার করবেন। এখন সবটাই তো গণদেবতার উপর ছাড়তে হয়, মানুষের উপর ছাড়তে হয়। মানুষ যদি অর্জুন থাকে, অবশ্যই ফলাফল অর্জুন সিংয়ের পক্ষে যাবে। আর যদি তা না হয়, আমাদের অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। ততদিন পর্যন্ত 7 নিউজ নেটওয়ার্কের পর্দায় চোখ রাখুন। এরকম অনেক আকর্ষণীয় ইন্টারভিউ, শুধু নয় আপনার খবর বা অন্যান্য কিছু আপনাদের সামনে হাজির করব। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। জয় হিন্দ।